নে, এতে সব লেখা আছে, পড়ে নে, বেশ ভালো করে মুখস্থ করে নে। তিনি একাধারে যেমন গায়ক তেমনি অভিনেতা। কবি ছবিতে তার অনবদ্য অভিনয় বাঙালি আজও ভুলতে পারেনি। জীবনের শেষ পর্যায়ে যখন হাঁপানির টানে গান বন্ধ হয়েছে, শরীর ভেঙে পড়েছে, তখনও সত্যজিৎ রায়ের অনুরোধে অভিনয় করেছিলেন হীরক রাজার দেশে ছবিতে। তারপর চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন রবীন মজুমদার। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1919 সালের ডিসেম্বরে হুগলি জেলার চোপা গ্রামে রবীন মজুমদারের জন্ম হয়। বাবার নাম অমূল্য কুমার মজুমদার। বাবার চাকরির সুবাদে কাটিহারে বেড়ে ওঠেন তিনি। ছোট থেকেই গান শিখতেন। ম্যাট্রিক পাস করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সময়টা 1938। স্কটিশ চার্চ কলেজের অ্যানুয়াল সোশ্যালে কিশোর রবীনের গান শুনে মুগ্ধ হয়ে যান প্রমথেশ বড়ুয়া। অফার দেন ছবিতে কাজ করার। ঘাবড়ে যায় ছেলেটি, কারণ বাবা ছিলেন রক্ষণশীল মানুষ। তার স্বপ্ন ছেলে ইঞ্জিনিয়ার হবে। আবার সামনেই ফাইনাল পরীক্ষা তাঁর, তাই কি করবেন ভেবে উঠতে পারেননি তখন। তবে পরীক্ষা শেষ হবার পর লেখাপড়া করার মিথ্যে বাহানা দিয়ে পালিয়ে আসেন কলকাতায় প্রমথেশ বাবুর সঙ্গে দেখা করতে, যা শুনে বাবা খুবই রেগে যান। তবে সেসবের তোয়াক্কা আর করেননি রবীন মজুমদার। প্রমথেশ বড়ুয়ার হাত ধরে 1940 সালে সাপ মুক্তি ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে শুধু ওইটুকুই নয়, তাঁর জীবনের প্রতিটা মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন বড়ুয়া সাহেব। সাপ মুক্তির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক অভিনয় করেছেন গড়মিল, নন্দিতা, সমাধান, কবি, ভাঙাগড়া, টাকা আনা পাইয়ের মতো ছবিতে। কবি ছবিতে তাঁর অভিনয় সাড়া ফেলে দেয় চলচ্চিত্র জগতে। হিন্দিতে অ্যারাবিয়ান নাইটস ছবিতে কানন দেবীর বিপরীতে নায়ক হয়ে অভিনয় করেছেন, গানও গেয়েছেন। অভিনয়ের সঙ্গে তাঁর কণ্ঠ দিয়েও মন জয় করেছিলেন সবার। অনেক ছবিতেই রবীনবাবুর গাওয়া গান দর্শকদের পছন্দ হয়েছিল। কবি ছবিতে তাঁর গান শুনে হেমন্ত মুখোপাধ্যায় তাঁকে বুকে জড়িয়ে বলেছিলেন, দ্বিতীয় সায়গাল কণ্ঠকে উপলব্ধি করলাম। অথচ মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্যের মতো শিল্পীর সারিতে রবীনবাবু ঠাঁই পাননি। যাই হোক, যখন তাঁর 12-13 বছর বয়স, তখন এক গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তারপর থেকেই সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ে। রক্ষণশীল পিতাও খুশি হয়ে কিনে দিয়েছিলেন হারমোনিয়াম। বাবার উৎসাহেই শুরু হয়েছিল গান গাওয়া। গানের প্রথাগত হাতেখড়ি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে। তাঁর প্রথম গানের রেকর্ড বেরোয় মেগাফোন কোম্পানি থেকে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত সরল সাদাসিধে মানুষ ছিলেন তিনি। চোখ বুজে সকলকে বিশ্বাস করতেন, আর এই বিশ্বাসই তাঁকে ঠকিয়েছে বারবার। একবার বন্ধুস্থানীয় মানুষের কথা অনুযায়ী না পড়ে একটি ছবির চুক্তিপত্রে সই করেছিলেন, যাতে লেখা ছিল এই চুক্তির মেয়াদ না ফোরালে তিনি অন্য কোনো ছবিতে সই করতে পারবেন না। সে কথা জানতেন না রবীনবাবু। বেশ কয়েকটি ছবিতে সই করে ফেলেছিলেন পরপর। সঙ্গে সঙ্গে আইনত মামলা হয়ে যায় তাঁর বিরুদ্ধে। বন্ধ হয়ে যায় সকল ছবির কাজ। সে সময় হাতে আর কোনো ছবিই ছিল না। শুরু হয় প্রচণ্ড আর্থিক কষ্ট। অবস্থা এমন দাঁড়ায় যে দুবেলা খাবার জোটাই দুষ্কর হয়ে ওঠে। সময়টা তখন 1952। সেই মামলায় জিতেছিলেন তিনি, কিন্তু ক্ষতিপূরণ আর পাননি। এই সময় দেখা দেয় আর এক সমস্যা। আক্কেল দাঁতের ব্যথায় দারুণ কষ্ট পাচ্ছিলেন রবীনবাবু। ব্যথা কমানোর জন্য তাকে মরফিন ইঞ্জেকশন নিতে বলেন এক বন্ধু। ধীরে ধীরে শুরু হলো মরফিনের নেশা। দ্রুত নামতে লাগলো কেরিয়ারের গ্রাফ। কাগজের শিরোনামে বেরোলো রবি অস্তমিত। হয়তো একেবারেই চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যেতেন তিনি, কিন্তু তাকে ফের মূল স্রোতে ফিরিয়ে আনেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। বাবা ডাক্তার সনত কুমার ঘোষ ও ছেলে নচিকেতা ঘোষের চিকিৎসায় সেরে ওঠেন তিনি। মনতোষ রায়ের কাছে ব্যায়াম চর্চা করে ফিরে পান স্বাস্থ্য। প্রমথেশ বড়ুয়া যদি তাকে বাংলা ছবির জগতে প্রবেশের চাবিকাঠি দিয়ে থাকেন, তবে নতুন জীবনে প্রবেশের চাবিকাঠি তুলে দেন নচিকেতা ঘোষই। এরপরে সুস্থ হয়ে অসিত বরণের সঙ্গে জয়দেব ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন তিনি।
গানও গেয়েছিলেন। শুধু তাই নয়, হাতে তখন একের পর এক ছবি, আর মাথায় সেই নচিকেতা ঘোষের উপকার। তাই শর্ত দিয়েছিলেন তাকে ছবিতে নিলে নচিকেতা ঘোষকে মিউজিক ডিরেক্টর হিসাবে নিতে হবে। এই মানুষটির গুণে মুগ্ধ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। সত্যজিৎ রায় তাঁরই হাত ধরে হীরক রাজার দেশে ছবির জন্য সন্ধান করেছিলেন রবীন মজুমদারকে। কিন্তু তখন রবীনবাবুর জীবনের শেষ অধ্যায় চলছে। অসুখে ভুগে শরীর ভেঙে পড়েছে, হাঁপানির টানে ততদিনে বন্ধ হয়েছে গান। অথচ ছবিতে তার রোলটি গায়ক কবি চরণ দাসের। তিনি চোখে জল নিয়ে বলেছিলেন, এই গলায় আমি তো গান গাইতে পারবো না। সত্যজিৎ রায় তখন প্রস্তাব দেন, গান গাইবেন অমর পাল, আপনি লিপ দেবেন, তাতে অসুবিধা নেই তো? ভাঙা শরীরেও রাজি হয়েছিলেন রবীনবাবু। তারপর অমর পালের কণ্ঠে শীর্ণ হত দরিদ্র চেহারা অথচ জলজলে চোখ দুটি নিয়ে চরণ দাসের সেই গান কতই রঙ্গ দেখি দুনিয়ায়, যা সত্যি ভোলা যায় না। হীরক রাজাকে চরণ দাস বলেছিল, গান শেষ আর জান শেষ দুটো একই কথা। এক গায়ক নায়কের জীবনে কথাগুলো বড় বেশি প্রাসঙ্গিক। হীরক রাজার দেশে ছবিটি মুক্তির 3 বছর পর 1983 সালে মারা যান রবীন মজুমদার। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।